লাইসেন্স ছাড়াই চলছে 4000 পেট্রোল পাম্প ও 80 ভাগ সিএনজি স্টেশন। জ্বালানি সরবরাহ বন্ধের হুঁশিয়ারি এনার্জি রেগুলেটরি কমিশনের। মাসব্যাপী অমর একুশের বইমেলা শুরু। অর্জন ও ঐতিহ্যের বিষয়ে যুব সমাজকে সচেতন করতে লেখক সাহিত্যিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। সাঈদীর বিরুদ্ধে আদালতে আবেগঘন জবানবন্দি দিলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী। উঠে আসলো মুক্তিযুদ্ধের সময় নির্যাতনের চিত্র। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। অংশ নিচ্ছে 14 লাখেরও বেশি শিক্ষার্থী। এবং রাজধানী মিরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রী নিহত। ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় নিহত 5 জন। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে বাঙালির ভালোবাসা আর স্মৃতির শহীদ মিনার নিয়ে প্রতিবেদন। মুখের ভাষা কিনছি বুকের খুনে রে, বরকতেরা রক্ত দিছে বিশ্ব অবাক শুনে রে। লাইসেন্স ছাড়াই চলছে দেশে প্রায় 4000 পেট্রোল পাম্পের সবগুলো এবং 80% সিএনজি পাম্প। এনার্জি রেগুলেটরি কমিশন আইন অনুসারে এই ব্যবসা চালানোর জন্য লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়া এসব পাম্প চালু থাকলেও এর বিরুদ্ধে খুব শিগগিরই কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে কমিশন। কমিশন জানিয়েছে আগামী 1 মাসের মধ্যে পাম্পগুলো লাইসেন্স না নিলে তাদের জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। মাহফুজ মেশু রিপোর্ট। সারা দেশে মোট পেট্রোল পাম্পের সংখ্যা কত তার হিসেব নেই নিয়ন্ত্রক সংস্থা এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে। তবে জানা গেছে এই সংখ্যা 4000-এরও বেশি। আর সিএনজি স্টেশন প্রায় 600। এর মধ্যে মাত্র 120টি সিএনজি স্টেশন এনার্জি রেগুলেটরি কমিশন অনুমোদিত। তবে কোনো পেট্রোল পাম্পই এখনো লাইসেন্স নেয়নি কমিশনের কাছ থেকে। যদিও 2003 সালের আইন অনুযায়ী জ্বালানি খাতে যে কোনো ব্যবসা করার জন্য বিআরসির লাইসেন্স থাকা বাধ্যতামূলক। 1 মাসের মধ্যে তারা যদি আবেদন না করে, লাইসেন্স গ্রহণ না করে, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। মনিটারি পানিশমেন্ট হতে পারে, ফাইন হতে পারে। যারা জ্বালানি সরবরাহ করছে বিপিসি এবং বিপিসির আওতাধীন বিভিন্ন কর্পোরেশন, তাদেরকে আমরা চিঠিতে জানিয়ে দেব যে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইন দ্যাট কেস সেই সরকারি কর্পোরেশনগুলো তাদের কাছে জ্বালানি সরবরাহ বন্ধ করে দিতে পারে। জ্বালানি সরবরাহ ছাড়াও আমরা সরাসরি ডাইরেক্টিভ দিতে পারি যে এই ধরনের এই ইয়েগুলো পেট্রোল পাম্পগুলো বন্ধ থাকবে, বন্ধ করে দেওয়ার এখতিয়ার আমাদের আছে। কমিশন নির্ধারিত এই লাইসেন্স ফি 1 লাখ টাকা। বরাবরই এই ফি কমানোর দাবি ছিল ব্যবসায়ীদের। আবেদন করলে তা কমতে পারে বলে জানিয়েছেন কমিশনের এই সদস্য। শুধু পেট্রোল পাম্প না, ইভেন সিএনজি স্টেশনগুলোর জন্য আমরা তাদের লাইসেন্স ফি কমানোর একটা চিন্তা আমাদের আছে, কনসিডারেশন আছে। 1 লাখ টাকা তাদের জন্য বেশি। সেটা কমানোর জন্য আমরা গণশুনানি করে আমরা যে প্রচলিত যে রেগুলেশন আছে সেটা অ্যামেন্ডমেন্ট করে নতুন একটা ফি অন্তর্ভুক্ত করে সেটা কার্যকর করতে পারি। কিন্তু তাদেরকে আইন মেনে আমাদের কাছে আবেদন করতে হবে। এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহজ হবে বলে মনে করছে এনার্জি রেগুলেটরি কমিশন। আমরা একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাচ্ছি এই সেক্টরে। মাহফুজ মিশু, এটিএন বাংলা, ঢাকা। সাংস্কৃতিক কর্মকাণ্ড শুধু রাজধানীতে নয়, সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগ্রাম, বিজয়, অর্জন ও ঐতিহ্যের বিষয়ে যুব সমাজকে সচেতন করতে লেখক, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের তিনি আহ্বান জানান। একই সাথে গণতন্ত্রের শত্রুদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। অমর একুশের গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গোলাম পারভেজের রিপোর্ট। ভাষা আন্দোলনের 60 বছর পূর্তি উপলক্ষে এবারের বইমেলার গুরুত্ব ও আয়োজন একটু বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানালেন, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দিতে সরকার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতিকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। সেজন্য চালু করা হয়েছে ইবুক। সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বাঙালির অর্জন ধরে রাখার জন্য সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না বা শান্তিপূর্ণ পরিবেশ যাদের পছন্দ হয় না, তারা সবসময় কোনো না কোনো একটা
অঘটন ঘটাবার জন্য প্রচেষ্টা চালিয়ে যায়। তবে বাংলাদেশের জনগণ সচেতন, তারা গণতন্ত্রের স্বাদ পাচ্ছে, গণতান্ত্রিক পরিবেশ তারা এখন পাচ্ছে এবং গণতন্ত্রের মধ্য দিয়ে এই যে অর্থনৈতিক মুক্তি অর্জন সম্ভব সেটাও মানুষ উপলব্ধি করছে বলেই যারা এই গণতন্ত্রের শত্রু তাদের প্রতি অবশ্যই দেশের মানুষ সচেতন থাকবে, এটাই আমরা আশা করি। প্রধানমন্ত্রী বইয়ের গুণগত মানের বিষয়ে সবাইকে যত্নবান হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সংখ্যায় নয় গুণগত উৎকর্ষ অর্জনই সবার লক্ষ্য হওয়া উচিত। সৃজনশীলতাকে এগিয়ে নিতে লেখকদের অধিকার সংরক্ষণের উপর জোর দেন তিনি। নতুন বই ও বই পড়া নিয়ে নিজের আগ্রহ ও অনুভূতির কথাও জানান প্রধানমন্ত্রী। একটা সময় ছিল যখন প্রতিনিয়তই এই মেলায় আসতাম, ঘুরতাম, বই কিনতাম, তবে বই এখনো কিনি। এটা বলতে পারেন যে আর কোনো কিছুর উপরে জীবনে লোভ না থাকলেও বই কেনার প্রতি একটু আমার লোভ আছে এবং বইয়ের প্রতি লোভ আছে, এতে কোনো সন্দেহ নেই। আশা করি যখন অবসর নিব তখন বই পড়ে সময় কাটাবো, সেই আকাঙ্ক্ষা নিয়ে এখন বই জমিয়ে যাচ্ছে। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন ইংরেজ কবি ও অনুবাদক অধ্যাপক উইলিয়াম রাদিচে। শিক্ষার নানা ক্ষেত্রে বাঙালি বুদ্ধিজীবীরা ইদানিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পশ্চিমা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নানা বিভাগে ইতিহাস, সাহিত্য, বিজ্ঞানে বাঙালি অধ্যাপকদের ভূমিকা বিশেষ মূল্যবান। প্রধানমন্ত্রী বাংলা একাডেমির নতুন ভবনের উদ্বোধন করেন। এরপর তিনি মেলা প্রাঙ্গণে বেশ কয়েকটি স্টল ঘুরে দেখেন। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা। জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অন্যতম সাক্ষী মধুসূদন ঘরামি আদালতে জবানবন্দি দিয়েছেন। আবেগঘন ওই জবানবন্দিতে ঘরামি বলেছেন, মুক্তিযুদ্ধের সময় সাঈদী কিভাবে তাদের মুসলমান বানিয়েছিল এবং তার স্ত্রী কিভাবে পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল তার বর্ণনা। মাহমুদুর রহমানের রিপোর্ট। ৮০ বছরের বৃদ্ধ মধুসূদন ঘরামি অসুস্থ থাকায় সিক বেডে এসে আদালতে দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় ঘটনার মর্মস্পর্শী বর্ণনা দেন। তিনি তার জবানবন্দিতে বলেন, দেলোয়ার শিকদার ৭১-এ সাঈদী নামে পরিচিত ছিলেন। এই দেলোয়ার শিকদারই তাকে কৃষ্ণ সাহা ও ডাক্তার গণেশকে জোর করে ধর্মান্তরিত করে মুসলমান বানায়। তখন তার নাম রাখায় আলী আশরাফ ও কৃষ্ণ সাহার নাম রাখায় আলী আকবর। কিন্তু কৃষ্ণ সাহা মুসলমান হয়ে বাঁচতে পারেননি। কয়েকদিন পর তাকে হত্যা করা হয়। ঘরামি তার জবানবন্দিতে আরো বলেন, একদিন বিকেল আনুমানিক ৪টা থেকে ৪:৩০টার দিকে তার বাড়িতে রাজাকাররা আসে। তখন তিনি বাড়িতে ছিলেন না। ওই দিন বাড়িতে আসার পর তার স্ত্রী তাকে জানায় যে তাকে মুসলমান বানিয়েছিল সে বাড়িতে এসেছিল এবং তার দ্বারা তিনি পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন। একথা বলতে গিয়ে ঘরামি এজলাসে কান্নায় ভেঙে পড়েন। আমরা বলেছি যে তার স্ত্রী ওইভাবে ধর্ষিত হয়নি, তবে আমাদের মূল বক্তব্য যেটা ছিল প্রথম থেকে আমরা বলছি যে ৭১ সালে যে রাজাকার ছিলেন তার নাম হচ্ছে দেলোয়ার শিকদার এবং তিনি এই সকল অপকর্মের সাথে জড়িত ছিলেন। যার বিয়ে হয়েছিল এই সাক্ষীর সাথে সম্ভবত এর মাত্র ৮-১০ মাস আগে তাকে তারা ধর্ষণ করল এবং এই ধর্ষণের পরপর এই সাক্ষী যখন তার নিজ বাড়িতে যায় তখন সে ধর্ষিত অবস্থায় তার স্ত্রীকে যন্ত্রণায় কাতরাতে দেখেছে এবং স্ত্রীর স্বামীকে দেখার সাথে সাথেই বলল, তুমি এই মুহূর্তে পালিয়ে যাও। এ সময় পুরো আদালতের পরিবেশ ভারী হয়ে ওঠে। মধুসূদন ঘরামি বলেন, যুদ্ধ শেষে তার স্ত্রীর একটি কন্যা সন্তান হয়, যার নাম রাখা হয় সন্ধ্যা। মধুসূদন ঘরামির স্ত্রী এখন কোথায় রাষ্ট্রপক্ষের কৌশলীদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, অপমান সহ্য করতে না পেরে তার ভাইয়ের সাথে তখন ভারতে চলে যান। এরপর থেকে তাদের সাথে আর দেখা হয়নি। একথা বলে তিনি আবারও কান্নায় ভেঙে পড়েন। আইনজীবীদের এক প্রশ্নের জবাবে ঘরামি বলেন, এরপর তিনি আর বিয়েও করেননি। জবানবন্দির এক পর্যায়ে আসামি পক্ষের আইনজীবীরা ঘরামিকে জেরা করেন। এর আগে মঙ্গলবার তাকে আদালতে আনা হলেও অসুস্থতার কারণে তিনি জবানবন্দি দিতে না পারায় রাষ্ট্র আসামি পক্ষের সম্মতিতে বিশেষ ব্যবস্থা আদালত তার জবানবন্দি নেন। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দেশে ও দেশের বাইরে একযোগে শুরু হলো মাধ্যমিক শিক্ষা সমাপনী এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা। এবার 14 লাখেরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছে, যা গত বছরের চেয়ে 1 লাখেরও বেশি। রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আশা প্রকাশ করেন, সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় প্রকৃত মেধাবীরাই ভালো ফল করবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট।
এবারই প্রথম সবচেয়ে বেশি বিষয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে মাধ্যমিক সমাপনী পরীক্ষা। ইংরেজি প্রথম ও দ্বিতীয়, বাংলা দ্বিতীয় পত্র এবং গণিত ছাড়া 6টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে সৃজনশীল পদ্ধতিতে। প্রথম দিন এ পদ্ধতিতে বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষে শিক্ষার্থী আর অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলছেন, মানসম্পন্ন প্রশ্নপত্রে পাশের হার কমলেও ভর্তি প্রক্রিয়া প্রকৃত মেধাবীরাই সুযোগ পাবে। সবাই মোটামুটি নিজের চেষ্টা যা পারছে সব দিছে, অন্য কারো হেল্প নেওয়া লাগে না আর কি। সৃজনশীল খুবই ভালো হয়েছে, পদ্ধতিটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং পরীক্ষাটা অনেক ভালো হয়েছে। সৃজনশীল আসলে তো বেসিক্যালি মেধার স্বীকৃতি, তো সেই হিসাবে এটা কিন্তু খারাপ না। যে ভালো করতেছে সে স্বাভাবিক একটা ভালো কলেজে ভর্তি হতে পারবে, এটাই হওয়া উচিত। এতে বাচ্চারা ভালো, পরবর্তী বাচ্চারা জেনারেশন ওরা ভালো করে পড়বে। পরীক্ষা শুরুর পর ঢাকার একটি কেন্দ্রে পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী পরীক্ষা চলাকালে রাজনৈতিক দলগুলোকে কোনো কর্মসূচি না দিয়ে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। এ সময় সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষার ইতিবাচক দিকগুলো ব্যাখ্যা করে তিনি বলেন, এর ফলে কোনো অপকৌশলের সুযোগ থাকছে না। আগে মুখস্থ বিদ্যা কিংবা নোট বইয়ের উপর নির্ভর করে পরীক্ষা ফলাফল নির্ভর করত। এখন আমরা সৃজনশীল পদ্ধতিতে পাঠদান এবং সেই পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছি। এটা আমাদের দেশের জন্য একটা বড় বিষয় যে আমরা একটা বিশ্বমানের কাছাকাছি পদ্ধতি অনুসরণ করে কাছাকাছি উন্নতি লাভ করছি। সাধারণ, কারিগরি ও মাদ্রাসা মিলিয়ে দেশের 10টি শিক্ষা বোর্ডের অধীনে এবছর মোট 14,20,057 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। সব মিলিয়ে গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী 1,05,000 বেশি। সারা দেশে কেন্দ্রের সংখ্যা 2,464টি। এছাড়া মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের 7টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে 274 জন। এদিকে রাজধানীর নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেয়া নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়ের 65 জন পরীক্ষার্থীর মধ্যে ভুলবশত 2011 সালের প্রশ্নপত্র দেয়া হয়। আধা ঘন্টা পর পরীক্ষার্থীরা বিষয়টি টের পেলে আবারও নতুন প্রশ্নপত্রে বর্ধিত সময়ে পরীক্ষা নেওয়া হয়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এদিকে রাজধানী ঢাকার মতো হবিগঞ্জ, রংপুর, বরগুনা ও ভোলার কয়েকটি কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়। কোথাও 2012 সালে জায়গায় 2011 সালের প্রশ্নপত্র, আবার কোথাও 2009-2010 শিক্ষাবর্ষের ক্যাজুয়াল পরীক্ষার্থীদের 2012 সালের প্রশ্নপত্র দেওয়া হয়। এ নিয়ে শিক্ষার্থী আর অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন। রাজধানীতে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে মিরপুরের মণিপুর স্কুলের ইংলিশ ভার্সনের 2য় শ্রেণীর ফার্স্ট গার্ল সিদ্দাতুল মুনতাহা। এই ঘটনায় মিরপুর 14 নম্বর সড়ক অবরোধ করেন মণিপুর স্কুল ও শহীদ পুলিশ স্মৃতি কলেজের শিক্ষার্থী অভিভাবকরা। তারা ওই রাস্তায় স্পিড ব্রেকার এবং ওভারব্রিজ নির্মাণের দাবি জানান। নূর সেলিনা শিউলির রিপোর্ট। প্রতিদিনের মতো স্কুলে যেতে শহীদ পুলিশ স্মৃতি কলেজের সামনে বাস থেকে নেমে মায়ের হাত ধরে রাস্তা পার হচ্ছিল মেধাবী ছাত্রী সিদ্রাতুল মুনতাহা। কিন্তু যে বাসে চড়ে তারা এসেছিল সেই বাসের নিচেই চাপা পড়ে মুনতাহা। আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। মুনতাহার মৃত্যুর প্রতিবাদে মণিপুর স্কুল ও শহীদ পুলিশ স্মৃতি কলেজের ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকরা মিরপুর 14 নম্বর সড়ক অবরোধ করে। দিন পর পরই এভাবে অ্যাক্সিডেন্ট হয়। আমরা চাই এখানে একটা ফ্লাইওভার হোক। গাড়ি চালায় যে মনে হয় পারলে যাত্রীদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। পুলিশ ডিপার্টমেন্ট থেকে ওখানে ওভারব্রিজ এবং স্পিড ব্রেকার এগুলি আরো যা যা করণীয় ওনারা আশ্বাস দেওয়ার পরে আমাদের মেয়েদেরকে আমরা শান্ত করে ক্যাম্পাসে ফিরিয়ে আনি। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই বাসটি আটক করে চালককে কাফরুল থানা পুলিশের হাতে তুলে দেয়। ড্রাইভার এবং গাড়ি আটক আছে, তো আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব। মৃত্যুর মুখোমুখি হয়ে বেঁচে গেছেন মুনতাহার মা শাহেদা সুলতানা, কিন্তু প্রাণপ্রিয় একমাত্র সন্তানকে হারিয়ে হতবাক মুনতাহার বাবা। এই মর্মান্তিক হত্যার বিচার দাবি স্বজনদের। এমনটি যেন আর না ঘটে, ওর বিচার চাই। স্বজনদের অভিযোগ, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর জন্য কঠোর শাস্তির বিধান নেই বলেই চালকরা বেপরোয়া গাড়ি চালায়। তারা সড়ক দুর্ঘটনার জন্য দায়ী চালকদের উপযুক্ত শাস্তি দাবি করেন। নূর সেলিনা শিউলি, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে। বিকেলে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের সাহেব কাছের এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়মনসিংহগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক সহ 5 জন ঘটনাস্থলে মারা যায়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় 1 ঘণ্টা সড়ক অবরোধ করে।
পুলিশ ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। এই ঘটনায় আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের কাজে বাধা না দেওয়ার জন্য প্রধান বিরোধী দল বিএনপির প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য বিএনপির প্রতি চাপ সৃষ্টি করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। সংসদে আজ প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরুর পর থেকেই একটি মহল বাধা সৃষ্টি করছে। তিনি জানান, যত বাধা আসুক না কেন বিচার কাজ থেকে সরকার পিছু হটবে না। প্রধানমন্ত্রী আরও বলেন, যারা যুদ্ধাপরাধীদের বিচার কাজে বাধা দিচ্ছে প্রচলিত আইনে তাদের বিচার হবে। বিশেষ করে আমরা খুব আশ্চর্য হয়ে গেছি যে আমাদের বিরোধী দল বিএনপি এদের সঙ্গে একেবারে একাত্ম হয়ে মাঠে নেমেছে এদেরকে বাঁচাতে। এটা জাতির জন্য অত্যন্ত লজ্জার কথা। এই অপরাধীদের বিচার যাতে সুষ্ঠুভাবে আমরা করতে পারি তার জন্য দেশবাসীর সহায়তা চাই। আর বিরোধী দল যেন এদেরকে কোন রকম সহযোগিতা না করে, এটা দেশবাসীর পক্ষ থেকে তাদের উপর একটা চাপ প্রয়োগ করা উচিত। যুদ্ধাপরাধের বিচার কাজে যারা যেখানে এবং যেভাবেই বাধা প্রদান করুক না কেন, আমাদের পিছু হটার কোনো কারণ নাই। শেয়ার বাজারে আবারও বড় ধরনের দরপতন হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় আজ সাধারণ মূল্য সূচকের পতন হয়েছে 267 পয়েন্ট বা শতকরা প্রায় 6.5%। ফলে ঢাকায় সূচক নেমে এসেছে 4000-এর নিচে 3887 পয়েন্টে। এদিন লেনদেন হওয়া 257টি কোম্পানির মধ্যে বেড়েছে মাত্র 4টি কোম্পানির শেয়ারের দর আর কমেছে 249টির দর। এছাড়া 4টি কোম্পানির শেয়ারের দর ছিল অপরিবর্তিত। এদিন ঢাকায় লেনদেন হয়েছে 270 কোটি টাকা। শুরু হলো ভাষার মাস। বাঙালির পথ চলা, ভালোবাসা সবকিছুরই শুরু স্মৃতির মিনারকে ঘিরে। কিন্তু আরো কিছু স্মৃতি আছে এই স্মৃতির মিনারকে ঘিরে। 21শে ফেব্রুয়ারির দিন গুলি করে ছাত্র হত্যার মাত্র দুদিন পরই শহীদ স্মৃতিস্তম্ভ তৈরি করেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এটি ছিল ভাষা শহীদদের সম্মানে নির্মিত প্রথম শহীদ মিনার। রাহাত মিনহাজের বিশেষ রিপোর্ট। ক্যামেরা ছিলেন বিশ্বজিৎ দত্ত রানা। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার ওয়াক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতের রক্ত। এমন অনেক গান আর অসংখ্য কবিতা আছে, আছে অনেক কথা, কিন্তু সবাই বলে 52তে চোখের পানি বাড়লেও এমন অগ্নিশিখা কেউ দেখেনি আগে। এ যেন সেই চোখের জল যেখানে আগুন জ্বলে। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে। ভাষা যোদ্ধাদের আত্ম উৎসর্গকে শ্রদ্ধা জানাতে ঢাকায় প্রথম স্মৃতিস্তম্ভের কাজ শুরু হয় 23 ফেব্রুয়ারি। কারফিউয়ের সেই থমথমে রাতে মেডিকেল কলেজের 12 নম্বর শেড বা বর্তমান শহীদ মিনারের কাছে এই স্মৃতিফলকের কাজ শুরু হয়, যার প্রাথমিক নকশা করেন সাইদ হায়দার আর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বদরুল আলম। পুরান ঢাকার ঠিকাদার পিয়ারু সর্দারের গুদামের সিমেন্ট বালু দিয়ে রাতারাতি 11 ফুট উঁচু আর 6 ফুট চওড়া শহীদ মিনার তৈরি করে ফেলে শিক্ষার্থীরা। সারা রাত এই ইট আমরা সাপ্লাই দিয়েছি, বস্তা গুদাম দিয়েছি, ছাত্ররা মাথায় করে করে ওইভাবে নিয়ে গেছে। এইভাবে তারা এই সমস্ত মাল মশলা নিয়ে এসে সারা রাত্রের ভিতরে এই শহীদ মিনারটা কমপ্লিট হয়ে গেল। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে। 24 ফেব্রুয়ারি সকালে এই স্মৃতিফলকের কথা ছড়িয়ে পড়ে। সময় গণনার সাথে সাথে শহীদ বেদিতে নামে মানুষের ঢল। রুদ্ধ শ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। যে মিনারের মাধ্যমে রাষ্ট্রভাষা তহবিলে মুক্ত হস্তে দান করার আহ্বান জানানো হয়েছিল, যাতে অভূতপূর্ব সাড়া দেয় বাঙালি জাতি। তবে স্মৃতির সেই মিনার বেশি দিন টেকেনি। জনতার ভালোবাসায় ভীত হয়ে 26 তারিখ বিকালেই শহীদ মিনার ভেঙে ফেলে পুলিশ। সরকার বলেছে যে স্টপ ইট অর ব্রেক ইট, এটাকে করে দাও। পুলিশ পাঠালো এই 4টা 4:30টার দিকে, তখন তারা এটা ভেঙে ফেললো, স্ম্যাশ করে দিল। 52তে মুখের ভাষা কিনছি বুকের খুনে রে, বরকতেরা রক্ত দিছে বিশ্ব অবাক শুনে রে। স্মৃতির মিনার ভাঙলেও ভালোবাসা প্রকাশ বন্ধ হয়নি। পরের কয়েক বছর ভাঙা শহীদ মিনার ঘিরেই হয় প্রভাত ফেরি।
54 নির্বাচনের পর বিভিন্ন রাজনৈতিক চাপে 1956 সালে সরকারিভাবে শহীদ মিনারের ভিত্তি স্থাপিত হয়। চূড়ান্ত করা হয় শিল্পী হামিদুর রহমানের নকশা। 1963-তে কাজ সম্পূর্ণ হলেও 71-এর 25 মার্চ তা গুড়িয়ে দেয় পাক বাহিনী। এরপর 73-এ সংস্কার করা হলেও তাতে মূল নকশার প্রতিফলন দেখা যায়নি। আর এখন যে শহীদ মিনারে ভাষাবীরদের শ্রদ্ধা জানানো হয় তার কাজ শেষ হয় 1984 সালে। সেবারও হামিদুর রহমানের বহুমাত্রিক পরিকল্পনা বাস্তবায়িত না হলেও শহীদ শ্রদ্ধার বেদী হিসেবে এর প্রতিকৃতি ছড়িয়ে পড়ে দেশে বিদেশে। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। শহীদ স্মরণে নির্মিত প্রথম শহীদ মিনার টিকেছিল মাত্র 2.5 দিন, কিন্তু তারপরও সেই অল্প সময়ে সেই শহীদ মিনার জায়গা করে নিয়েছিল কোটি বাঙালির হৃদয়ে। আর সেজন্যই পরবর্তী সময়ে শহীদদের স্মরণে স্থায়ী শহীদ বেদি নির্মাণের দাবি জোরালো হয়, যার ধারাবাহিকতায় আমরা পেয়েছি গর্বের এই স্মৃতির মিনার। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, ঢাকা। তালিকা হালনাগাদ না হওয়ায় বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিতে পারবেন না প্রায় 2 লাখ ভোটার। যদিও আগামী মার্চ থেকে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন, তবে এই প্রক্রিয়ার বাইরে থাকবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। নির্বাচন কমিশন বলছে সিটি নির্বাচনের পর হালনাগাদ করা হবে ঢাকার ভোটার তালিকা। অনিন্দিতা কামালের বিশেষ রিপোর্ট। দেশে সবশেষ ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছিল 2009 সালে। সেই হিসেবে ঢাকা সিটি কর্পোরেশনের মোট ভোটার প্রায় 39 লাখ। আইন অনুযায়ী প্রতি বছর ভোটার তালিকা হালনাগাদ করার কথা, কিন্তু দেশব্যাপী পৌরসভা, উপজেলা ও সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে 2010 ও 2011 সালে হালনাগাদ প্রক্রিয়া বন্ধ ছিল। নির্বাচন করতে হলে একটা ডেডলাইন ধরে আমাদেরকে কার্যক্রম গ্রহণ করতে হবে। তো সে কার্যক্রমে হয়তো কিছু লোক দেখা যাবে যে ভোটার যোগ্য হয়েছে, কিন্তু এখনই তাদেরকে ভোটার তালিকাভুক্ত আমরা করতে পারতেছি না। এটা আমরা মনে করি 4 থেকে 5%। হালনাগাদ করার সময় সাপেক্ষ হওয়ায় নির্বাচন কমিশন 2009 সালের ভোটার তালিকা দিয়েই ডিসি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের এই সিদ্ধান্তের ফলে অনেক তরুণ ভোটার প্রথমবারের মতো তাদের ভোট দেওয়া থেকে বঞ্চিত হবেন। এত বছর পর একটা নির্বাচন হচ্ছে, সো আমরা ভোটার হিসেবে আমাদের ওই নির্বাচনে অংশগ্রহণ করাটা সেটা তো আমাদের মৌলিক দায়িত্ব, আমাদের অধিকার সেটা। সো আমরা আমাদের অধিকার থেকে কেন বঞ্চিত হব? আমার তরুণ প্রজন্ম চাই আমরা ভালো একজন প্রার্থী বাছাই করতে, কিন্তু আমরা একটা অংশ যদি বাদ পড়ে যাই সেখানে কিন্তু মানে সম্পূর্ণ একটা সোসাইটির যে রিফ্লেকশনটা হওয়া উচিত, একটা প্রতিচ্ছবি আমরা দেখব, সেটা তো হবে না। আর এ ব্যাপারে তাদের অপারগতাকেই স্বীকার করে নিয়েছে কমিশন। আমরা যে সময় আগে একবার যখন টিসিসি করার উদ্যোগ নিয়েছিলাম তখন কিন্তু হালনাগাদের পরে উদ্যোগটা নিয়েছিলাম। তো এটা আনফরচুনেট, কারণ এটা করতে গেলে এই ইলেকশন সময় মতো হবে না। সে কারণে দুঃখ প্রকাশ করা ছাড়া তার কিছু করার নেই। শুধু ডিসিসি নয়, 2013 সালে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনও 2009 সালের ভোটার তালিকা অনুযায়ী হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। অনিন্দিতা কামাল, এটিএন বাংলা, ঢাকা। আগামী 15 মার্চ শরীয়তপুর 3 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসেন একথা জানিয়ে বলেন, মনোনয়নপত্র জমা, প্রত্যাহার সহ আনুষঙ্গিক বিষয়ে আগামীকাল প্রজ্ঞাপন জারি করা হবে। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সংসদ সদস্য আব্দুর রাজ্জাকের মৃত্যুর পর ওই আসনটি শূন্য হয়। এদিকে নতুন নির্বাচন কমিশনারদের স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। সরকারি গুদাম থেকে নিম্নমানের চাল সরবরাহ করায় রাজধানীতে খোলা বাজারে চাল বিক্রি বন্ধ করে দিয়েছেন ডিলাররা। সকালে চাল না তুলে তেজগাঁও সিএসডির সামনে বিক্ষোভ করেন তারা। তাদের অভিযোগ, আমদানি করা ওই চাল কম দামে কেউ কিনছে না। নিম্নমানের এই চাল নিয়ে সারা দেশে ডিলারদের সাথে ক্রেতাদের গন্ডগোল হচ্ছে বলেও জানান তারা। আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। তেজগাঁও সিএসডিতে সকালে চাল তুলতে এসে এভাবেই প্রতিবাদে ফেটে পড়েন রাজধানীতে কম দামে চাল বিক্রির কাজে নিয়োজিত ডিলাররা। গুদামের গেট আটকে তাদের এই বিক্ষোভে সকাল থেকে কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে চাল লেনদেনও বন্ধ হয়ে যায়। রাজধানীর দরিদ্র ও বস্তি এলাকার মানুষও কম দামের এই চাল কিনতে চায় না বলে জানান ডিলাররা। একজন সাধারণ মানুষ যদি কম দামেই মাল খেতে হয় তাহলে সে তো নিম্নমানের মাল কেন খাবে? তাহলে উদ্দেশ্যটা, গভর্নমেন্টের উদ্দেশ্যটা ব্যর্থ হতে চলছে। ইন্ডিয়ান চাল খুবই নিম্নমানের চাল। এই চাল বেচতে গেলে আমরা জনগণের এবং পাবলিকের রোশনালের পরে আমাদের অনেক ডিলার অনেক জায়গায় লাঞ্ছিত হয়েছে। ডিলারদের বিক্ষোভে আগেই গেটে তালা ঝুলিয়েছিলেন গুদাম কর্তৃপক্ষ। পরে ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় সংবাদকর্মীদেরও।
সেন্ট্রাল ডিপোতে থাকা 20,000 টন চালের 5% খারাপ নয় বলে দাবি করেন গুদাম কর্মকর্তারা। তবে এর জন্য তাদের নানা ঝামেলায় পড়তে হচ্ছে বলে জানান তারা। থাইল্যান্ডের যে চাউলটা ছিল সেটা কম্পারেটিভলি এই চাউলের চেয়ে একটু বেটার ছিল। এখন যে চাউল আছে সেটা মানুষের খাওয়ার অযোগ্য চাউল গুদামে নেই। চাউল ভালো, তারপরও ডিলাররা কেন নিচ্ছে না আমি বলতে পারবো না। বুধবারও চট্টগ্রাম বন্দর থেকে তেজগাঁও গুদামে এসেছে ভারতীয় চালের চালান। বস্তা থেকে বের করে নিম্নমানের সেই চালও সাংবাদিকদের দেখান ডিলাররা। খোলা বাজারে 24 টাকা কেজি দরে বিক্রির জন্য আনা এই চালের অর্ধেকই লালচে কালো। বস্তায় ভরা ওই চাল থেকে দুর্গন্ধও ছড়াচ্ছে। কামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। লক্ষ্মীপুর ও চাঁদপুরে বিএনপি সহ 4 দলীয় জোটে কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহতের ঘটনার দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সায়রা খাতুন। এসব ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বেসরকারি প্রতিষ্ঠান গ্রিনল্যান্ড ট্রেনিং সেন্টারের সাথে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী খিলগাঁও আনসার সদর দপ্তরের এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষায় বিএনপি জামায়াত এক হয়ে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে। আফতাব গ্রুপ, অর্থ সংবাদ। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একক বীমা ডিভিশনের জোন ইনচার্জদের 2011 সালের বর্ষ সমাপনী সভা অনুষ্ঠিত হল। কোম্পানির প্রধান কার্যালয়ে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান নিজামুদ্দিন আহমদ। উপস্থিত ছিলেন পরিচালক নাসিরউদ্দিন আহমদ, এম শামসুদ্দিন আহমদ, মোহাম্মদ খোরশেদ আলম, ডিএস তাইফুল ইসলাম ও উপদেষ্টা এম এ মজিদ। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম। এ পর্যায়ে রয়েছে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানি নিরাপত্তা সংস্থা সরাসরি আফগান তালেবানদের মদদ দিয়ে যাচ্ছে বলে ন্যাটোর গোপন দলিলে প্রকাশ করা হয়েছে। ফাঁস হয়ে যাওয়া ওই দলিলের তথ্য 27,000 বন্দীকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তৈরি, যার মধ্যে 4,000-এরও বেশি জঙ্গি রয়েছে বলে জানানো হয়েছে। তবে তালেবানদের মদদ দেওয়ার কথা পুরোপুরি অস্বীকার করে পাকিস্তান জানিয়েছে এ ধরনের অভিযোগ ন্যাটোর বানানো উপহাস। বরং পাকিস্তান নিজেদের স্বার্থেই আফগানিস্তানের শান্তি চায়। এদিকে পাকিস্তানের উত্তরাঞ্চলের পার্বত্য এলাকা প্রাচীনারে গত এক সপ্তাহে তালেবান জঙ্গি ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত 60 জন প্রাণ হারিয়েছে। এই স্লোগান নিয়ে রাজনীতিতে শুরু হল দুদিনের জাতীয় কবিতা উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে আয়োজিত এই কবিতা উৎসবে অংশ নিচ্ছেন দেশ বিদেশে প্রখ্যাত কবি সাহিত্যিকরা। সকালে কবিতা উৎসবের উদ্বোধন করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। শাহনাজ মুন্নির রিপোর্ট। বুকের পাঁজরে কবিতাকে সজোরে ধরে রেখেই 25 বছর আগে 1987 সালে প্রথম শুরু হয়েছিল জাতীয় কবিতা উৎসব। সেই সময় সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে শৃঙ্খল মুক্তির ডাক দিয়ে এদেশের কবিরা তাদের রচিত সাহসী পংক্তিমালা নিয়ে উদ্বুদ্ধ করেছিল গোটা জাতিকে। সেই কবিতা এখনো সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার। এখনো কবিতা বলছে শান্তি সম্প্রীতির কথা, উচ্চারণ করছে মুক্তির শাশ্বত বাণী। কবিতার বিবর্তন বা কবিতা নিয়ে শিল্পের ক্ষেত্রে কোনো নতুন চিন্তা ভাবনার জন্ম এই ধরনের উৎসব দিতে পারে না। কবিতা খুব নিভৃত নির্জনের কাজ, একা মানুষের কাজ। কিন্তু বিশেষ করে তৃতীয় বিশ্বে কবিদের সামাজিক ভূমিকা নিতে হয়েছে রাষ্ট্রের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, মানুষের স্বার্থে, ইতিহাসের স্বার্থে। সকালে উৎসব শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নাল আবেদিন এবং পটুয়া কামরুল হাসানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার ঘুরে শেষ হয় শোভাযাত্রা। পরে জাতীয় সঙ্গীত ও পতাকার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন। কবিতার এই উৎসবে সমবেত হয়েছিলেন প্রতিবেশী দেশ থেকে আসা বাংলাভাষী কবিরাও। বাংলা কবিতার জন্য যে এত মানুষ একত্র হতে পারেন, এত মানুষ ইনভলভ হন, এটা তো আর বিশ্বের কোথাও দেখি না। অসামান্য লাগছে এই আন্তরিকতা এবং কবিতার জন্য এই উৎসাহ, উদ্দীপনা। এই সকালবেলা
এত মানুষ। বাংলা কবিতা আরো ঋদ্ধ আরো দৃপ্ত করার অঙ্গীকার নিয়ে কবিতা উৎসব শেষ হবে ফেব্রুয়ারির দ্বিতীয় দিনে। শাহনাজ মুন্নি, এটিএন বাংলা, ঢাকা। ১৬তম বই দিবস এবং সর্বস্তরে মাতৃভাষার স্বীকৃতি শীর্ষক এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় শহীদ মিনার প্রাঙ্গণে। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ বুক ক্লাব। অনুষ্ঠানে তুমি এমনই ও অতঃপর তুমি নামক দুটি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে পানির মান নির্ণয় এবং মনিটরিং সিস্টেম উন্নয়নের সহায়তা দিয়েছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা। এই সংক্রান্ত প্রকল্পটির সমাপনী উপলক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় জানানো হয় এ কারণে দেশে 22 থেকে 54 ধরনের পানির প্যারামিটার নির্ণয় করা সম্ভব হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব জুয়েনা বেগম। বিশেষ অতিথি ছিলেন জাইকার সিনিয়র রিপ্রেজেন্টেটিভ হিরোকি তোমিতা। সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ দুরুজ্জামান। এ পর্যায়ে রয়েছে বাণিজ্য সংবাদ। ঘরোয়া ক্রিকেট উন্নয়নে আগামী 6 বছরের মধ্যে একটি আন্তর্জাতিক মানের নিজস্ব স্টেডিয়াম ও একাডেমি নির্মাণের করার পরিকল্পনা করেছে সিলেট রয়্যালস। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আসর জমাতে সিলেট রয়্যালস বিদেশি প্রতিষ্ঠান গ্লোবাল নিউয়ের সাথে আগামী 1 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। দলের টাইটেল স্পন্সর হিসেবে 10 কোটি টাকার চুক্তি হয় গ্লোবাল নিউয়ে ও সিলেট রয়্যালসের মধ্যে। রাজধানীর এক হোটেলে চুক্তি স্বাক্ষর হয়। পার্টিক্স খেলার খবর। সাদামাটাভাবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে উদ্বোধন হল গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের 5ম আসর। প্রধান অতিথি যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী ম্যাচে শেখ জামালকে 3-1 গোলে হারিয়ে ফেডারেশন কাপ ফাইনালের প্রতিশোধ নিল টিম বিজেএমসি। তবে ম্যাচের 6 মিনিটে ফেমির ফ্রি কিক থেকে পাওয়ার সুযোগে কেস্টারের গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল। 28 মিনিটে ইকাঙ্গারের শটে বিজেএমসি সমতায় ফিরলে 1-1 ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর বিজেএমসি আক্রমণাত্মক লড়ে আরও 2 গোল আদায় করে নেয়। বিজয়ী দলের খোকন দাস ও বাঙ্গুরা একটি করে গোল করেন। সিডনিতে টি-20 সিরিজের প্রথম ম্যাচে ভারত 30 রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। টসে হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার পক্ষে ভালো সূচনা করেন ডেভিড ওয়ার্নার ও ম্যাথু ওয়েড। 4 ওভারে 38 রানে যোগ করার পর ব্যক্তিগত 25 রান করে বিনয় কুমারের বলে আউট হন ওয়ার্নার। 17 রানে ট্রাভিস বিট আউট হলে 79 রানে দ্বিতীয় উইকেট হারায় অজিরা। 72 রান করা ওয়েডকে থামান সুরেশ রায়রা। ডেভিড হাসি 42 রান করলে শেষ পর্যন্ত 4 উইকেটে 171 রান করে অজিরা। জবাবে শুরুটা ভালো হয়নি ভারতের। প্রথম ওভারে সেবাগ ফেরেন দলের 6 রানের মাথায়। অবশ্য এরপর বিরাট কোহলিকে নিয়ে পরিস্থিতি বেশ ভালোই সামাল দেন গম্ভীর। তাদের বিদায়ের পর ধোনির 48 রান সত্ত্বেও ক্রিশ্চিয়ান ও ডেভিড হাসির বোলিংয়ে শেষ পর্যন্ত 6 উইকেটে 140 রান তোলে সফরকারীরা। ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টে গাজীপুর জেলার টঙ্গী ও জয়দেবপুর অঞ্চলের ফাইনালে উঠেছে কাশিমপুর উচ্চ বিদ্যালয় ও হরিনাল উচ্চ বিদ্যালয়। সেমিফাইনালে তারা হাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়কে 1-0 গোলে হারায়। এসএসসি পরীক্ষার কারণে দুপুরের পর খেলা শুরু হয়। দিনের দ্বিতীয় সেমিফাইনালে হরিনাল উচ্চ বিদ্যালয়কে 2-0 গোলে মণিপুর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে ওঠে। দুদল আগামীকাল ফাইনালে মুখোমুখি হবে। ইউসিবি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। লাইসেন্স ছাড়াই চলছে 4000 পেট্রোল পাম্প ও 80 সিএনজি স্টেশন। জ্বালানি সরবরাহ বন্ধের হুঁশিয়ারি এনার্জি রেগুলেটরি কমিশনের। মাসব্যাপী অমর একুশের বইমেলা শুরু। অর্জন ও ঐতিহ্যের বিষয়ে যুব সমাজকে সচেতন করতে লেখক সাহিত্যিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। সাইদির বিরুদ্ধে আদালতে আবেগঘন জবানবন্দি দিলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী। উঠে আসলো মুক্তিযুদ্ধের সময়কার নির্যাতনের চিত্র।
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে 14 লাখেরও বেশি শিক্ষার্থী। এবং রাজধানী মিরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রী নিহত। ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত 5 জন। এই ছিল এখনকার সংবাদ।